আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আগস্টের মধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য, ডিসি অভিভাবক মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্সংস্থাপনের জন্য এককালীন আর্থিক সাহায্য প্রদান নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক জেলার অভিভাবক মন্ত্রী ও জেলা আয়ুক্তদের সঙ্গে এক বৈঠকে বসেন। বৈঠকে মুখ্যমন্ত্রী জেলা আয়ুক্তদের ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা অভিভাবক মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে আরও একবার পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। আগস্টের মধ্যেই যাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা সম্ভব হয়, এক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি। তাছাড়া স্বাধীনতা দিবসের কর্মসূচি রূপায়ণ করতেও জেলা আয়ুক্তদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি 12 আগস্ট থেকে জনতার সহযোগিতায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে প্রত্যেক জেলায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার নির্দেশও দিয়েছেন হিমন্ত। এসএইচজি, বিডিপি, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এনএসএস, এনসিসি এসব ছাড়াও আম জনতাকে সঙ্গে নিয়ে সাইকেল র্যালি, বাইক র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করতে বলা হয়েছে। এই অনুষ্ঠানগুলির ছবি হর ঘর তিরঙ্গা পোর্টালে আপলোড করার নির্দেশও দিয়েছেন তিনি। অপরদিকে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার এই প্রকল্প চালু করে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শুরুতে নিযুত ময়না প্রকল্পের মানে বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিযুত মানে 10 লক্ষ এবং ময়না মানে শিশু বা বালিকা। এই প্রকল্পে 10 লক্ষ কন্যা শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এই প্রকল্প চালু করা হয়েছে। বালিকাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার পথ প্রশস্ত করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দ্বাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত কন্যা শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান করা হবে। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1500 কোটি টাকা। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে হায়ার সেকেন্ডারি থেকে পোস্ট গ্রাজুয়েট স্তরের ছাত্রীদের জন্য এটা মাসিক আর্থিক সহায়তা প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, একাদশ শ্রেণীতে নথিভুক্ত ছাত্রীদের 10,000 মেয়াদে প্রতি মাসে 1000 করে, মোট 10,000 টাকা। স্নাতক অর্থাৎ ডিগ্রি যেমন বিএ, বিএসসি এবং বিকম প্রথম সেমিস্টারে নথিভুক্ত ছাত্রীদের জন্য 10 মাস মেয়াদে প্রতি মাসে 1250 করে, মোট 12,500 টাকা। স্নাতকোত্তর অর্থাৎ পিজি যেমন বিএড, এমএ, এমএসসি, এমকম প্রথম বর্ষে নথিভুক্ত ছাত্রীদের জন্য 10 মাসের জন্য প্রতি মাসে 2500 টাকা করে, মোট 25,000 টাকা। প্রজ্ঞা ভারতী স্কিমের অধীনে মোবিলিটি গ্রান্টকে নিযুত ময়না প্রকল্পের সঙ্গে একীভূত করে চলতি শিক্ষাবর্ষের জন্য 9 মাসের জন্য এই সুবিধা দেওয়া যেতে পারে বলেন মুখ্যমন্ত্রী। অপরদিকে শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডে তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা ঘটল। বিশিষ্ট সাংবাদিক বিশ্বদীপ গুপ্তের 3 তলা ভবনে এই চুরিকাণ্ডটি ঘটেছে। ভবনের নিচের তলা থেকে উপর তলা অবধি সম্পূর্ণরূপে ভাঙচুর তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী চুরের দল নিয়ে গিয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি নজরে আসে বিশ্বদীপের কাকা অরিজিৎ গুপ্তের। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। অরিজিৎ গুপ্ত বৃহস্পতিবার জানান, তার 2 ভ্রাতৃষ্পুত্র শিলচরের বাইরে থাকেন। বিশ্বদীপ ইম্ফলে রয়েছেন এবং সৌরদীপ নিউজিল্যান্ডে। তাদের মা কলকাতায়। পরিবারের সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরের দল পুরো বাড়িটিকেই তাদের কবজায় নিয়ে সবকটি আলমারি ওলটপালট করে কাপড় চোপড়, জিনিসপত্র থেকে শুরু করে এসি মেশিন, বৈদ্যুতিক সামগ্রী লুটপাট করে নিয়েছে। বিশ্বদীপ এখনো শিলচর না আসায় চুরি যাওয়া সামগ্রীর মূল্য কত সেটা স্পষ্ট নয়। এদিকে বিশ্বদীপ ইম্ফল থেকে জানান, যেহেতু তিনি সংঘর্ষ কবলিত মণিপুরে পেশাগত দায়িত্বে রয়েছেন, তাই শিলচরে তার বাড়ির এই কাণ্ড কারখানা হয়তো নিছক চুরির ঘটনা নয়, এতে সন্ত্রাসবাদীদেরও যোগ থাকতে পারে। পুরো বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে খতিয়ে দেখার জন্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন। এর আগে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। করিমগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অত্যন্ত অরাজকতা বিরাজমান। দেশে আইনের শাসনের সুদৃঢ়তার অভাব পরিলক্ষণীয়। বিভিন্ন থানা, প্রশাসনিক কার্যালয় ও সংখ্যালঘু জনগণের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় সহ
রাজনৈতিক নেতাদের সম্পত্তি এক শ্রেণীর কুচক্র ও সমর্থকরা জ্বালিয়ে পুড়িয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে দেখতে পেয়ে করিমগঞ্জ জেলা আমদানি রপ্তানি সমন্বয়ক টিম প্রচণ্ডভাবে উদ্বিগ্ন ও হতাশ। যেহেতু দীর্ঘদিন ধরে ইন্দো বাংলা সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, তাই আমরা নির্বিঘ্নে আমাদের আমদানি রপ্তানি ব্যবসা চালিয়ে আসছি। বর্তমান অরাজক ও হিংসাত্মক পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। তদুপরি বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত বিরোধী চক্র অত্যন্ত সক্রিয়। এই পরিস্থিতিতে রপ্তানি ব্যবসা চালিয়ে গেলে ভারত বিরোধী কুচক্রের হাতে রপ্তানি দ্রব্য পরিবহন সহ চালকদের নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। বর্তমানে ভারত সরকার বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশের অস্থির ও হিংসাত্মক রাজনৈতিক সকল বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করছে। ভারতীয় জনগণ ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সীমান্তে সকল ধরনের সতর্কতা জারি রেখেছে। যতদিন পর্যন্ত স্থিতিশীল সরকার আইনের শাসনের মাধ্যমে রাজনৈতিক স্থিরতা, নিরাপত্তার সুনিশ্চয়তা ও বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসার নিরাপত্তার সুনিশ্চয়তা না আসছে, ততদিন পর্যন্ত সকল প্রকার আন্তর্জাতিক ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে করিমগঞ্জ জেলা আমদানি রপ্তানি সমন্বয়ক টিম। সেই সঙ্গে বাংলাদেশের সুশীল সমাজ, সেনা কর্তৃপক্ষ ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান, রাষ্ট্রের অভ্যন্তরীণ অরাজক পরিস্থিতিকে শান্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে দেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে আসা। অন্যথায় পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতে এর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে, যা বাংলাদেশের পক্ষে মেরামত করা দুষ্কর হবে। অপরদিকে শপথ নিলেন ইউনূস। বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার। নয়া ইতিহাস পদ্মা পারে। শেখ হাসিনা অধ্যায় এখন শুধুই অতীত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:30টায় ঢাকার বঙ্গভবনে শপথ নেন তিনি। তার সঙ্গে শপথ নিয়েছেন 16 জন উপদেষ্টা। এর আগে দেশে ফিরে ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমার উপর আস্থা রাখুন, দেশে কারো উপর কোনো হামলা হবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যে 16 জন সদস্য রয়েছেন তারা হলেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম আসিফ, মাহমুদ সজিব ভুইয়া, জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকি আজম। প্রত্যেককে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন অবশ্য সুপ্রদীপ, বিধান রঞ্জন এবং ফারুকি ঢাকায় ছিলেন না, তাই তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেননি। নবীন প্রবীণের সমন্বয়ে উপদেষ্টা মণ্ডলী গড়া হয়েছে। এদিন শপথ গ্রহণের সময় এবং শেষে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বাংলাদেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক ও কূটনৈতিকরা শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2:10 প্যারিস থেকে ঢাকা বিমানবন্দরে নামেন ইউনূস। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ছিলেন অন্য 2 বাহিনীর প্রধানের পাশাপাশি ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেখানে ইউনূস আরো বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। আগের সরকার ছিল দমন পীড়নের যন্ত্র। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে, আমাদের সারা বাংলাদেশ একটা পরিবার। উল্লেখ্য, শেখ হাসিনা পাকাপাকিভাবে আগামী দিনে কোথায় আশ্রয় নেবেন তা এখনো স্পষ্ট হয়নি। আপাতত তিনি ভারতে রয়েছেন। তার পরবর্তী ঠিকানা নিয়ে জোর চর্চা চলছে বাংলাদেশ, ভারত সহ আন্তর্জাতিক মহলে। এদিকে শেখ হাসিনা যেখানে থাকতেন সেই গণভবনে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলেছে। এই মুহূর্তে গণভবন এখন বাসযোগ্য নয়। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ইউনূস থাকবেন ঢাকার যমুনা ভবনে। সেখানে তৈরি হবে নতুন কার্যালয়। অতীতেও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যখন নিয়োগ হয়েছিল তখন তারা এখানেই থাকতেন। 2009 সালে যখন গণভবন সংস্কারের কাজ চলছিল তখন সাময়িকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই যমুনা ভবনে ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূস বারবার দাবি করেছেন তার প্রধান কাজ হলো বাংলাদেশ জুড়ে দ্রুত শান্তি ফিরিয়ে আনা।
কিন্তু সোমবার থেকে বুধবার পর্যন্ত যে ব্যাপক হিংসা ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে তা উদ্বেগ বাড়িয়েছে সব মহলে। এই পরিস্থিতিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো তা আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা এখন সেটাই দেখার। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের পর এক্স হ্যান্ডেলে নয়া দায়িত্বের জন্য ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী লিখেছেন, আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে। আশা করব হিন্দু সহ বসবাসকারী সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করা হবে। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় তিনি ভারত বাংলাদেশ যৌথভাবে কাজের অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একাধিকবার ভারতে এসেছেন তিনি। যদিও বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে, পতন ঘটেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। গত কয়েকদিন ধরে সেনার শাসনে ছিল বাংলাদেশ। এরপরে উত্তাল হয়েছে সেদেশের পরিস্থিতি। একের পর এক মৃত্যুর ঘটনার সাক্ষী থাকছে সেদেশের মানুষ। উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। দেশ ত্যাগের ঠিক 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠন হলো ওপার বাংলায়। অপরদিকে 3 মার যুবকের মৃতদেহ নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে সমঝে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে গৌহাটি উচ্চ আদালত। বুধবার উচ্চ আদালতে চতুর্থ শুনানির পর অন্তিম সংস্কারের জন্য মৃতদেহ সমঝে নিতে বলা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্ট সহ এফিডেভিট দাখিল করা হয়েছে উচ্চ আদালতে। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে তাদের কোনো দ্বিমত নেই বলে উচ্চ আদালতে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। মৃত 3 যুবকের মধ্যে একজনের বাড়ি মণিপুর রাজ্যের ফেরজল জেলার তিপাইমুখ। রাজ্যের সীমান্ত এলাকা পর্যন্ত পূর্ণ নিরাপত্তা নিয়ে মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে সমঝে দিতে বলা হয়েছে নির্দেশে। এছাড়াও আগামী 30 আগস্টের মধ্যে আরও একটি এফিডেভিট জমা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন আগামী 10 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত 16 জুলাই কচুদরম থানা এলাকা থেকে 3 জন মার যুবক যথাক্রমে লাল বিকুং মার, লাল উনুমার, জসুমারকে পুলিশ একটি অটোরিকশা থেকে আটক করেছিল। তাদের ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল পিস্তল ও বন্দুক। পরদিন 17 জুলাই ভোর রাতে বন্দুকের গুলিতে তাদের মৃত্যু ঘটে। এদের মৃত্যুর পর কাছাড় জেলা পুলিশ সুপার নুমল মাহাতো ঘোষণা করেন, এদেরকে নিয়ে ভুবন পাহাড়ে তদন্তে নিয়ে যাওয়া হলে একদল উগ্রপন্থী অতর্কিতে হামলা চালায়। এতে 3 যুবকের মৃত্যু ঘটে। পুলিশের এই বয়ানের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয় 3 জনের পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্যরা দাবি করে বলেন, 3 মার যুবককে পুলিশের হেফাজতে পরিকল্পিতভাবে গুলি করে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।